প্রতিদিনই যে এত মানুষ আসেন, প্রতিদিনই হচ্ছে গতকাল দেবব্রত বিশ্বাসের জন্মদিন ছিল, জর্জ বিশ্বাসের। মানে বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। উলুবেড়িয়াতে যেদিনই সাধারণ মানুষের সঙ্গে দেখা হয়, যোগাযোগ হয়, প্রতিদিনই বিস্ময়ে আমার প্রাণ জেগে ওঠে। এমন সব মণিমাণিক্য খচিত দুর্নীতির তথ্য প্রমাণ হাতে আসে। আজকে দেখছি যে উলুবেড়িয়া শহরে, প্রপার উলুবেড়িয়ায়, মানে দুটো তিনটে ওয়ার্ডে 178টা ফ্ল্যাট, তার মধ্যে একজন প্রমোটার 50টা ফ্ল্যাট বানিয়েছেন, একজন প্রমোটার। এবং ছবি পেলাম 4 ফুট রাস্তায় 8তলা বাড়ি হয়েছে, 8তলা ফ্ল্যাট। তো এটা একটা নেক্সাস। উলুবেড়িয়া সরকার, মানে পুলক রায়, প্রাক্তন পিএইচই এবং পিডব্লিউডি মন্ত্রী, তার নেতৃত্বে উলুবেড়িয়াতে যে দুর্নীতির একটা মেগা সেল চলছিল, সেই মেগা সেলের প্রমাণ হচ্ছে 178টা, দুটো তিনটে ওয়ার্ডে 178টা ফ্ল্যাট, তার মধ্যে একজন প্রমোটার, যারা আবার উলুবেড়িয়া সরকারকে প্রায় ভগবানের আসনে বসে পুজো করতেন, তার ফ্ল্যাটের সংখ্যা 50। আমি আজকেই কলকাতা ফিরে আগামীকাল অ্যাসেম্বলিতে আমার অফিসে বসে, বিরোধী দলের যে অফিস আছে, এই নির্দিষ্ট সে একজন ঠিকাদার 50 বলছি, আরো আছে, মানে কারুর হচ্ছে 20টা। মানে ওই 178টার মধ্যে 4-5 জন ভাগ করে নিয়েছেন গোটাটা। তারা সবাই পুলক রায়ের মদতপুষ্ট। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং মন্ত্রী, এবং প্রথম কথা, এ পাস হলো কি করে? 4 ফুট রাস্তায় 8তলা বাড়ির প্ল্যান কে স্যাংশন করেছে? কে স্যাংশন করেছে? এটা একটা, মানে গোটা রাজ্যের যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, উলুবেড়িয়া হচ্ছে তার একদম মানে সামনের সারির ফার্স্ট বয়। পুলক রায়ের নেতৃত্বে গোটা রাজ্যে যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার রয়েছে, উলুবেড়িয়া তাতে দেখা যাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে হয়তো ফার্স্টই হবে। আমি তো দেখে হতবাক। কি বলবো বলুন দেখি? 3-4 জন প্রমোটার মিলে সব করছে, লুটে পুটে খেয়েছে। তার থেকেও বড় কথা, মিউনিসিপ্যালিটি এটার পারমিশন দিল কি করে? 4 ফুট রাস্তায় 8তলা বাড়ি, তো ফায়ার ব্রিগেডের কোনো নর্মসই মানা হয়নি। আমি এটা এসপিকে, এখনই আমি ফেরার পথে এসপি সাহেবকে, ডিএমকেও জানিয়ে দেবো, আর মাননীয় মুখ্যমন্ত্রীকে, সংশ্লিষ্ট মন্ত্রীকে চিঠি দেবো। কারণ যারা হুইসেল ব্লোয়ার, তাদের সুরক্ষা হচ্ছে নিশ্চিত করতে হবে। কারণ হিটলারের ঠ্যাঙাড়ে বাহিনীর মতো পুলক রায়ের কিছু ঠ্যাঙাড়ে বাহিনী এখনো বাইরে রয়েছে, লোকজনকে ভয় দেখাচ্ছে। তারা যাতে এই হুইসেল ব্লোয়ারদের ভয় না দেখাতে পারে, বিধায়ক হিসেবে আমার সেটা নৈতিক দায়িত্ব এই হুইসেল ব্লোয়ারদের রক্ষা করা। আমি গোটা বিষয়টাই অবিলম্বে এসপি সাহেবকে, রাজ্য পুলিশের আরো শীর্ষ জায়গায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীকে জানাবো। ওই উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটির ওখানে চা সিঙ্গাড়া খাওয়াবো। এখন কল্যাণবাবু বলেছেন যে ঋতব্রত তো যেতেই পারছে না। আমি 5ই মে থেকে রেজাল্ট বেরোবার পরের দিন থেকে আসছি, প্রতি রবিবার নির্দিষ্ট সময়ে বসি। গত রবিবার আশিস বন্দ্যোপাধ্যায়ের যে অস্বাভাবিক মৃত্যু, রওনা হয়েছিলাম উলুবেড়িয়ার দিকে, কিন্তু তারপর চলে যাই রামপুরহাট। আমার আশাটা তো ফিক্সড। এবার কল্যাণবাবুকে এতবার আমন্ত্রণ জানানো সত্ত্বেও কল্যাণবাবু এসে উঠতে পারছেন না। মে মাস হয়ে গেল, জুন মাস হয়ে গেল, জুলাই মাস হয়ে গেল, অগাস্ট মাস, আমি তো আসছি। আমি উল্টে শুনছি এখন কল্যাণবাবু নাকি শ্রীরামপুরে তার লোকসভা কেন্দ্রে যেতে পারছেন না। তেমন হলে এখানে মাছ ভাত খাওয়াবো বলেছিলাম, তাহলে আমারই দায়িত্ব নিতে হবে। শ্রীরামপুরে কল্যাণবাবুকে নিয়ে গিয়ে ওখানে যাতে কল্যাণবাবু যেতে পারেন তার ব্যবস্থা আমায় করে দিতে হবে। আর উলুবেড়িয়া তো উগান্ডা নয়, অল্প সময় লাগে। তা কল্যাণবাবুর বলতে ঋতব্রত যেতে পারে না, আর কেউ যেতে পারে না, আমরা নিয়মিত আসি। এখন কল্যাণবাবু শ্রীরামপুর যেতে পারছেন না, সেটা কল্যাণবাবুর প্রবলেম। ঠিক আছে, তাতে উলুবেড়িয়াতে কাঁচকলা দিয়ে মাছের ঝোল ভাত বা চা সিঙ্গাড়া খেতে পরে আসবেন। আপাতত যদি শ্রীরামপুরে যেতে হয় বলবেন, আমরা কল্যাণবাবুকে নিয়ে যাব শ্রীরামপুর। না না, এখানে একটা ভুল হয়ে গেল। স্থানীয় বিধায়ক এবং সাংসদ নয়, বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদদের নিয়োগ করা হয়েছে। কোনো বিরোধী বিধায়ক কোথাও কোনো পরিচালন সমিতির সভাপতি হননি। তাহলে অনিলায়ন বা মমতায়ন সেই একই ধারাবাহিকতা। তাহলে মানে যেখানে আমরা শুনেছিলাম যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন উচ্চশিক্ষায় কোনো হস্তক্ষেপ হবে না, অথচ যে কমিটিগুলো হয়েছে, এটা যদি হতো যে বিজেপি প্রচুর সিট জিতেছে, বিরোধীরাও 80টা সিট জিতেছেন, 80 সব মিলিয়ে বিরোধীরা 84টা সিট জিতেছেন, তাহলে এই বিরোধী বিধায়কদেরও যদি তাদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কলেজগুলোর সভাপতি করা হতো, তাহলে মনে করা যেত যে সরকার অনিলায়ন বা মমতায়নের পথ থেকে সরে এলো। কিন্তু তা তো হয়নি। এটাও একই রকম ভাবে যে পার্টি নির্দিষ্ট করে, আপনি যে বললেন স্থানীয় বিধায়ক, আমি বলছি স্থানীয় বিধায়ক নয়, বিজেপি বিধায়ক অথবা সাংসদ, সেই একই ধারাবাহিকতা, কোনো পরিবর্তন নেই।
দেখুন, যাদবপুরের ঘটনা, যাদবপুর একটা সেন্টার অফ একাডেমিক এক্সিলেন্স, কিন্তু যাদবপুর বাংলার বাইরেও নয়, যাদবপুর ভারতবর্ষের বাইরেও নয়। এবার মানে বন্দে মাতরম আমাদের দেশের পার্লামেন্ট আইন করেছেন, মানে দেশের পার্লামেন্ট যখন আইন করেন, দেশের যে কোনো নাগরিক সেটা মানতে বাধ্য। যে আইন পার্লামেন্টে পাশ হয়েছে, বন্দে মাতরম ঠিক হয়েছে, পুরোটা গাইতে হবে, দেশের রাষ্ট্রগান। এবার কেউ যদি সেটা না অ্যাভয়েড করেন, তার জন্য ভারতীয় ন্যায় সংহিতা বা আইনে যা সংস্থান আছে তা হবে। আমরা কেউ রাষ্ট্রবাদের বিরোধী নই, রাষ্ট্রবাদ অবশ্যই ওয়েলকাম, এবং কোথাও যদি জাতীয় পতাকা না ওঠে সেটাকেও সমর্থন জানানোর কোনো প্রশ্ন ওঠে না। সেন্টার অফ এক্সিলেন্স, সেখানে যদি কেউ জাতীয় পতাকা তুলতে বিরোধিতা করেন, তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু মানে রাষ্ট্রবাদ কায়েম করবার জন্য বাইরে থেকে তো হুলিগানিজমের দরকার হয় না। যে ঘটনা ঘটেছে, সেন্টার অফ এক্সিলেন্সে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করতে হবে, 100 বার ওয়েলকাম। ভেতরে কেউ যদি রাষ্ট্রবিরোধী অবস্থান নেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, 100 বার ওয়েলকাম। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে সেন্টার অফ এক্সিলেন্সে বাইরে থেকে কেউ যদি গিয়ে গুন্ডামি করে রাষ্ট্রবাদ কায়েম করতে চান, সেই মানে সেটা রাষ্ট্রবাদী আদর্শের পরিপন্থী নয়। রাষ্ট্রবাদী আদর্শ গোটা দেশের যে মানুষের তা মেনেই চলা উচিত। কেউ যদি না মানেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু রাষ্ট্রবাদী আদর্শ কায়েমের জন্য আবার বাইরে থেকে যে গুন্ডামি যদি হয়, সেই গুন্ডামিও সমর্থনযোগ্য নয়। দেখুন, এ তো যোগীরাজ, মানে উত্তরপ্রদেশের যে যোগীরাজ, সেই যোগীরাজ কায়েম করবার চেষ্টা দিলীপ বাবুর এই কথায় পরিষ্কার হচ্ছে। দেখুন, আমাদের দেশের এই মুহূর্তের যে আইন, বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, তা যথেষ্ট কড়া। কেউ যদি অপরাধ করে, সে মাফিয়া হন বা অন্য কেউ, তার জন্য আইন রয়েছে, আইনে বিচারের ব্যবস্থা রয়েছে, শাস্তির ব্যবস্থা রয়েছে। এবার এনকাউন্টার মানে হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। ভারতীয় ন্যায় সংহিতায় কিন্তু এনকাউন্টারের কোনো জায়গা নেই। এনকাউন্টার মানেই হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। তাহলে তো দেশে, মানে দিলীপবাবু যেটা বলছেন সেটাই যদি সরকারের মতামত হয়, তাহলে তো দেশে হচ্ছে আইন কানুন রাখার কোনো ব্যাপার নেই। ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে নিন, খাপ পঞ্চায়েত বসিয়ে নিন, আর এনকাউন্টার করে নিন। এমনি এক শ্রেণীর মিডিয়া, মূলত কয়লা, বালি, গরু, এগুলো ডোলোমাইট, পাথর, চাকরি, এই সিন্ডিকেটের দ্বারা পরিচালিত এক শ্রেণীর ডিজিটাল মিডিয়া তো মিডিয়া ট্রায়াল করছে। আর তার সঙ্গে দিলীপবাবু এখন যা বলছেন, এটা যদি করতে হয় এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তাহলে বিএনএস এরও কোনো প্রয়োজন নেই, আইন আদালতেরও কোনো প্রয়োজন নেই। তাহলে একেবারে খাপ পঞ্চায়েত বসিয়ে দিন, খাপ পঞ্চায়েতের সঙ্গে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে দিন, এনকাউন্টার করে দিন, লেটা চুকে যাবে। যে আমরা তো এতে অবাক হচ্ছি না, মানে গত 15 বছরে তার দায় তো আমাদের ভুগতে হচ্ছে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা সব থেকে বেশি এর হচ্ছে খেসারত দিতে হচ্ছে। যা দুর্নীতি বেরোচ্ছে, সেই দুর্নীতি, মানে স্বাস্থ্য সাথীকে কেন্দ্র করেও এখন যা দুর্নীতি দেখতে পাওয়া যাচ্ছে, সেই দুর্নীতির দায়ে আমি যদি এখন বলি আমি দায় নেবো না, হবে? আমি তো তৃণমূল কংগ্রেস করেছি, তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চেয়েছি, তাহলে দায় নিতে হবে। কিন্তু একটা কথা পরিষ্কার, যে দেখুন, ডক্টর মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন তাকে দায় নিতে হবে। ডক্টর মমতা ব্যানার্জিকে দায় নিতেই হবে, কেননা সরকার না চাইলে যেমন দাঙ্গা হয় না, তেমনি সরকার না চাইলে চুরি দুর্নীতি কিছুই হয় না। তো স্বাস্থ্য সাথী তো একটা গভর্নমেন্ট প্রোগ্রাম, সেই প্রোগ্রামে যদি এই ধরনের দুর্নীতি আনার্থতে শুরু করে, আমরা যারা বিরোধী রাজনীতি করি, যাদের সরকার ছিল, ডক্টর মমতা ব্যানার্জির 15 বছরের সরকার, সেই দায়, উনি তো ফেসবুক লাইভ করছেন, অসুবিধা নেই, ফেসবুক তো একতরফা বলে যাচ্ছেন। আর আমাদের যাদের মানুষের সঙ্গে মুখোমুখি হতে হয় প্রতিদিন, মানুষের সামনে, এই যে এত আজকে আপনি দেখলেন এখানে কত মানুষ সকাল থেকে ছিলেন, আমাদের বড় বিপদ হয়ে যাচ্ছে ডক্টর মমতা ব্যানার্জির নেতৃত্বে এই যে ঘটনাগুলো। মানে সরকার তো এর দায় এড়াতে পারে না, আর আমি নিজেও ওই দায় এড়াবো না, কারণ আমিও হচ্ছে, এই দায় আমরা এড়াবো কি করে? আসলে গত 15 বছরে ডক্টর মমতা ব্যানার্জির সরকারের আমলে যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার হয়েছে, তার দায় আমাদের সবাইকে বহন করতে হচ্ছে, দুঃখজনকভাবে। দেখুন, আমি আশ্বাস দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু মানে যে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ডক্টর মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, ডক্টর মমতা ব্যানার্জি সেই শহীদ পরিবারদের সঙ্গে সব থেকে বেশি প্রবঞ্চনা করেছেন। এখানে যে রজত বসে রয়েছে, রজতের 35 বছর বয়স,
রজতের যখন 1.5 বছর বয়স, মানে যখন একদম ছোট শিশু, চাঁদপাড়ায় ওদের বাড়ি, বনগা চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। রজতের বাবা রঞ্জিত দাস, তিনি সেই শহীদদের অন্যতম, যারা সেদিন কলকাতার রাজপথে লুটিয়ে পড়েছিলেন। রজতের ভাই তখন তার মায়ের পেটে। তো এই ঘটনা 1993 সালের। 2011-তে সরকার আসার পর, সরকার তো 2011-তে ডক্টর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন, তাহলে, এবং আপনাদের সবাই জানেন জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিশন তৈরি হলো। তো এই যে কমিশন, জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশন, এই কমিশন সুপারিশ করেছিল যারা সেদিন খুন হয়েছেন, এই শহীদ হয়েছেন যারা, তাদের পরিবার পিছু 25 লক্ষ টাকা করে দেওয়ার জন্য। এটা ছিল কমিশনের সুপারিশ। এবং যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ করে। বাস্তবটা কি? এই যে রজতের বাবা রঞ্জিত দাস, শহীদ রঞ্জিত দাসের পরিবার, তারা সেই সুপারিশ হচ্ছে 25 লক্ষ, পেলেন হচ্ছে 2 লক্ষ। আর যারা আহত হলেন সুপারিশ ছিল 5 লক্ষ, পেলেন 15,000। এবং আরো দুঃখজনক হচ্ছে যে রজত, ধরুন 2011-তে ডক্টর মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন, কত ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন, অ্যাটেন্ডেন্ট পান, এত অ্যাটেন্ডেন্ট, এক একটা ডিপার্টমেন্টের জন্য 3টে করে অ্যাটেন্ডেন্ট, মুখ্যমন্ত্রীর আরো নানান ধরনের ব্যাপার রয়েছে। এই রজত 2025-এ, মানে 2011 থেকে চটির শুকতলাক হয়ে গেল। শুকতলাক হয়ে গিয়ে রাম শ্যাম যদু মধু কারা সব অ্যাটেন্ডেন্ট হয়েছে আমরা জানি। এই অ্যাটেন্ডেন্টের চাকরি বিক্রি হয়েছে, তার অভিযোগ বহু আছে, সেই অভিযোগ সব জমা হবে। কোন মন্ত্রী? এ তো এখানে উলুবেরিয়া সরকার, তার অ্যাটেন্ডেন্ট কারা হয়েছেন আমরা সব এগুলো তদন্ত চাইছি। আর শহীদ পরিবার, শহীদ রঞ্জিত দাসের ছেলে, এই 2011 থেকে জুতোর শুকতলাক হয়ে 2025 সালে এসে একটা পেলো অগাস্ট মাসে, যার ফলে তো গভর্নমেন্ট এখন নেই। এবং আমি যেটা কালকেই ওকে বিধানসভাতে আমার দপ্তরে ওকে আসতে বলেছি, কেননা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন বিধানসভাতে, আমরা শুনেছি, জানি, আমরা ছিলাম, যে জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশন যে 25 লক্ষ টাকা ঘোষণা করেছিল, ডক্টর মমতা ব্যানার্জি যেটা 2 লক্ষ টাকার বেশি দেননি, শহীদদের সঙ্গে প্রবঞ্চনা করেছেন। নতুন করে অ্যাপ্লিকেশন দিলে, যাকে বলে অ্যাফ্রেশ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই অ্যাফ্রেশ, সেটা করলে 25 লক্ষ টাকা দেওয়া হবে। আমরা কালকেই আমাদের বিরোধী দলের যে ঘর রয়েছে সেখানে ওকে আসতে বলেছি, আমরা রেডি করে দেবো ওর অ্যাপ্লিকেশনটা, যাতে এই 25 লক্ষ টাকা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে এই পরিবার পায়। আর অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো যে ওর যাতে একটা কাজের, পার্মানেন্ট কাজের ব্যবস্থা হয়, এটার জন্য আমরা দায়বদ্ধ। শহীদদের নিয়ে প্রবঞ্চনা করতে পারবো না। যে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ডক্টর মমতা ব্যানার্জি তিনি হচ্ছে সরকার করেছিলেন, তিনি সবার আগে কনভিনিয়েন্টলি শহীদদের ভুলে গিয়েছিলেন। শহীদ রঞ্জিত দাসের ছেলে রজত দাস আজকে তার চোখের জল তার সাক্ষ্য বহন করছে। নিশ্চিন্ত থাকো, তোমার নাম্বার আমি নিয়ে নিয়েছি, তুমি ইকবালের নম্বর নিয়ে নাও, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার ব্যবস্থা হবে। আমি কথা দিচ্ছি, তুমি নিশ্চিন্ত থাকো, একদম তোমার কোনো সমস্যা হবে না, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি নিশ্চিন্ত থাকো বলছি তো। তুমি আগে প্রথম যেটা হচ্ছে যে শহীদ পরিবারের টাকা উনি দেননি, তোমার বয়স এখনো যায়নি, তোমার চিন্তার কিছু নেই। তুমি অবিলম্বে যেটা করো, কালকে আমার অফিসে এসো, কালকে ওকে ডেকে নে, 25 লাখ টাকার অ্যাপ্লিকেশনটা কালকেই করো। আচ্ছা ঠিক আছে, তুমি ইয়ে করো, চিন্তা করো ঠিক আছে, তুমি কেঁদো না, হবে ব্যবস্থা হবে, কেঁদো না, আরে কেঁদো না তুমি, বলছি তো, তুমি কালকে অ্যাসেম্বলিতে এসো, তুমি ইকবালের নম্বর নিয়ে নাও, কালকে অ্যাসেম্বলিতে এসো, তোমার চাকরির দায়িত্ব আমার, আমি ওই অ্যাটেন্ডেন্টের চাকরি করতে পারবো কিনা জানি না, কিন্তু করে দেবো, কেঁদো না। তুমি কালকে আসে ওকে করে অ্যাসেম্বলিতে ডেকে নিয়ে এসো অ্যাসেম্বলি, ঠিক আছে? আর 25 লাখ টাকার অ্যাপ্লিকেশনটা কালকে করে দেবো। Subscribe to One India and never miss an update. Download the One India app now.